কয়েকদিন ধরে আমার শরীরটা খুবই অসুস্থ ছিল। এখন বর্তমানে একটু ভালো আছি। এতটা পরিমাণে গরম পড়েছে সেই জন্যই আমার ঠান্ডা সর্দি লেগেছিল। এখন আমি মোটামুটি ভালো আছি। তো এখন সকাল ৫:৩০ বেজেই গেছে। আর এদিকে ঘুম থেকে উঠেই কোনরকম একটু ফ্রেশ হয়েই চলে এসেছি এখন আমি প্রত্যেক দিনের মতো আমার কাজ করতে। তো ১ম এই রান্নাঘরে চলে এসেছি আর এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রত্যেক দিনের মতোই। তো তারপর সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করেই তারপর আমি নিচে বেরোবো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ওপরের ঘরে আমার তেমন একটা আশা পড়ে না। বলতে গেলে আমি আমার মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসি ঘরে। তো তারপর দুপুরে খাওয়ার পরে ওকে যখন ঘুম পাড়াতে আসি তখন আসি। আর মাঝে মধ্যে হয়তো ২-৩ বার মতো আসলাম। কিন্তু এসে যে অনেকক্ষণ থাকবো এমনটা করি না। আমার সবসময়ই নিচে থাকতে হয়। আর নিচে রান্না-বান্না সেই সঙ্গে স্নান সমস্ত কিছুই নিচে। ঠাকুর পুজো দেওয়া। তো সেইজন্য ওপরে তেমন একটা আশা পড়ে না। ঘরদোর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করাতেই আমি ওপরে আসি। অনেকেই হয়তো ভাবে আমি সারাদিন ওপরের ঘরেই সময় কাটাই, কিন্তু না, একদমই না। আমি সবথেকে বেশি নিচের ঘরেই সময় কাটাই। তো এদিকে আমার কাজগুলো মিটে গেছে, সেজন্য ভাবলাম যে এখন আমি চিয়া সিড জলে ভিজিয়ে রাখি। আসলে কি বলতো, এখন যদি আমি ভিজিয়ে না রাখি তাহলে কখন খাবো? তবে এখনো পর্যন্ত আমার ঘরের কাজ কমপ্লিট হয়নি। এখন শুধুমাত্র আমি চিয়া সিডটা জলে গুলে রাখলাম। তো একটু বাদেই আবার যাবো মেয়ের রুমে। আর মেয়ের রুমে গিয়েই ওর ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবো। তো ও যখন রুমে থাকে তখন রুমটা একটু এলোমেলো হয়ে যায়। সেইজন্য প্রত্যেকদিন নিয়ম করে গুছিয়ে না রাখলে না খুবই বাজে লাগে দেখতে। যাই হোক, রান্নাঘরের কাজ মিটে গেছে আর এদিকে চলে এসেছি মেয়ের রুমে। তো বিছানার চাদরটা এখন আমি পাল্টে অন্য একটা বিছিয়ে দিচ্ছি। তো এই রুমটাতে আমরা বেশিরভাগ সময়টা কাটাই। তো বেশিরভাগ সময় আমরা ৩ জন এই রুমেই থাকি। আর আমাদের যে বাকি রুমটা রয়েছে সেই রুমে তেমন একটা থাকি না। মাঝে মধ্যে হয়তো আ টিভিটা অন করি বা যখন আমরা রাতে ঘুমাই তখন ওই রুমেই ঘুমোই। যাই হোক, এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে তো গল্প করছি। তবে কি বলতো, এই যে ভয়েস দিচ্ছি আমি হচ্ছে দুপুরবেলায়। তো চারিদিক থেকে এতটা পরিমাণে আওয়াজ আসছে কি বলবো। কিছু বলার নেই আর হাতে সময়ও নেই যে অন্য টাইমে আমি ভয়েস দেব। আর অন্য টাইমে যদি দিতে যাই তাহলে হয়তো আজকে ভিডিওটাই দেওয়া হবে না। তোমরা একটু মানিয়ে নিও, কি করব বলো তো? এইভাবেই ভিডিওটা করছি, মানে ভয়েসটা দিচ্ছি। এইভাবেই আমাকে চলতে হচ্ছে। সবসময় তো হাতে সময় থাকে না। আর যখন একটু সময় থাকে তখনই ভয়েসটা আমি দিয়ে দিই। আর রাতের কথা বলি, রাতে হয়তো আমি ভয়েস দিতে পারি, আলাদা রুম আছে। কিন্তু কি বলতো, মেয়েকে নিয়ে শুয়ে পড়ি। তো তারপর না আমি ঘুমিয়ে যাই। মনে থাকে না যে ভয়েসটা দেব। আর মনে থাকলেও ঘুমিয়ে পড়ি, সেইজন্য আর হয় না। তো এদিকে মেয়ের খাটটা খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। তো এদিকে বাইরে আসলাম, মানে বাইরে বলতে উপরের ঘরে কাজ হয়ে গেছে। তারপর আমি নিচে এসেছি। নিচে এসে দেখলাম আমার শ্বশুরমশাই এখন বাজারের দিকে যাচ্ছে। কি, কি আনতে হবে সবজি সমস্ত কিছুই বলে দিয়েছি। আর এদিকে আমার মেয়ে ওর দাদাভাইয়ের সঙ্গে একটু রাস্তার দিকে গিয়েছিল, আবার চলে এসেছে। তবে আজকে আদিশ্রী অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছে। আমাদের বাড়িতে গাড়ির কোনো অভাব নেই, জানো তো? মোটরসাইকেল আছে, স্কুটি আছে, ৪ চাকা আছে। কিন্তু এই যে স্কুটি তোমাদের দাদাভাই আমাকে কোনোদিন চালাতে দেয়নি। আমি কিন্তু শিখে গেছিলাম চালানো। কিন্তু কোনোদিন ও ভয়ে চালাতে দেয়নি। আমার কোনো ভয় নেই যে যে আমি পারবো না বা অন্য কোনো ভয়, কিন্তু না। ওর বাপই আমাকে কোনোদিন ধরতেই দেয়নি। তো সেইজন্য আমি স্কুটি নিয়ে চলাচল করতে পারি না। আমার মনের মধ্যে খুবই কষ্ট, খুবই আফসোস হয় যে নিজেদের বাড়িতে এতগুলো গাড়ি রয়েছে অথচ আমি গাড়ি চালাতে পারি না বা আমাকে চালাতে দেয় না আমার হাসব্যান্ড। যাই হোক, এদিকে মেয়েকে নিয়ে এখন আসলাম আমাদের ঘরের পেছনে। তো এই রাস্তার দিকে এসেছি, আদিশ্রী এখন ব্রাশ করছে। তো এখন বলল, "মা ওদিকে হাঁটি, হাঁটি।" তো এদিকে মাম্মাম সোনাকে নিয়ে একটু এসেছি। আমাদের ঘরের পেছনে জানো তো খুব সুন্দর চওড়া রাস্তা হয়েছে। তোমাদের তো দেখিয়েছি, আর একদম আমাদের জমির সঙ্গে লাগানো। আর এদিকে দেখো মাম্মাম সোনার সকালের খাবার রেডি করে নিয়েছি। আজকে সকালবেলায় ওকে দুধ, রুটি আর আম দিয়ে খাইয়ে দেব। আমাদের গাছে এখন খুব সুন্দর পাকা, পাকা আম পড়ে। তো সেইজন্য ভাবলাম যে মেয়েকে আম খাওয়াবো। এমনিতে ওকে কেটে দিলে তো খায় না, সেইজন্য ভাবলাম যে রুটির সঙ্গে মিশিয়ে খাওয়াবো। তবে এই যে দেখতে পাচ্ছ ওর খাবারটা আমি রেডি করছি, ও এতটা খাবার খাবেই না। এখন জানো তো আদিশ্রী অনেকটা খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছে। অনেকটা কি, ৩ ভাগের মধ্যে ২ ভাগ খাবার ফেলে দেয়, ১ ভাগ খায়। তবুও বহু কষ্ট করে ওকে আমি খাওয়াই। কবে যে আবার আগের মতো খাবে কে জানে। এমনিতে ওর একটু ঠান্ডা সর্দি লেগেছে, হালকা কাশিও হচ্ছে, সেইজন্য হয়তো খাওয়া-দাওয়া অনেকটা কমিয়ে দিয়েছে।
মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়ে তারপর এদিকে আমি স্নান করে চলে এসেছি রুমে। তোমাদের দাদাভাই এখন ঘুমোচ্ছে। ও বাড়িতে চলে এসেছে সকালবেলায়। সেই জন্য আদিশ্রী সকাল সকাল করে কয়েকদিন ধরে উঠে যাচ্ছে। মানে ২ দিন ধরেই উঠে যাচ্ছে। ওর বাপি তো ওর পাশে শুয়ে থাকে প্রত্যেকদিন। সেজন্য একটু দেরি করে ঘুম থেকে ওঠে। কিন্তু এই ২ দিন নেই, সেইজন্য অনেক আগে আগেই উঠে যায়। বাচ্চাদের পাশে দেখবি কেউ একজন যদি শুয়ে থাকে তাহলে ওরা অনেকক্ষণই শুয়ে থাকে। তো সে মা-বাবা হোক আর যেই হোক। তো যাই হোক, এই নাইটিটা আজ ১ম পড়লাম। তো নাইটি পড়তে আমার খুবই ভালো লাগে। আর এখন তো শাড়ি পরা আমি ছেড়েই দিয়েছি। তবে নিত্য নতুন নাইটি পড়তে এখন বেশ ভালোই লাগছে। আজকে জানো তো অনেকগুলো জামাকাপড় কাচা ধোয়া হয়ে গেছে। ঘরের তো জামাকাপড় রয়েছেই, সেই সঙ্গে মেয়ের রুমের বিছানার চাদরটা আজকে ধুয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই ঘুরে এসেছে বকখালি থেকে। সেখান থেকে যে জামা প্যান্টগুলো ইউজ করেছিল সমস্তটাই ধুয়ে দিয়েছি। মানে ইউজ করেছিল বলতে যেগুলো নিয়ে গিয়েছিল সবগুলোই ধুয়ে দিয়েছি। একবার ভাবছিলাম যে আজকে ধোবো না, এতগুলো ধুলে আবার ঠান্ডা সর্দি যদি আবার লাগে, সেইজন্য ভাবছিলাম আজকে থাক, কালকেই ধুয়ে দেবো। কিন্তু না, পরে দেখলাম মনে মনে ভাবলাম যে ওয়েদারের অবস্থা একদমই ভালো না। প্রচন্ড হাওয়া দিচ্ছে, সেই সঙ্গে আকাশে মেঘ। সেই জন্যই কষ্ট করে আমি জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছি। আর মনে মনে ভাবছি আজকে যদি ধুয়ে দিই, যদিও একটু ভেজা থাকে ফ্যানের নিচে দিয়ে দিলে শুকিয়ে যাবে। আচ্ছা, তোমরা কি একটা বিষয় লক্ষ্য করেছো? সেটা হচ্ছে আমাদের ছাদে অনেকগুলো পাকা আম পড়েছে আমাদের গাছের থেকে। এতটা পরিমাণে ঝোড়ো হাওয়া হচ্ছে সেই জন্য আমগুলো পড়ে যাচ্ছে। নিচে তো পড়েই, নিচে অনেক আম পড়ে জানো তো? আর ছাদেও পড়েছে। আর ছাদে যেগুলো পড়েছে সেগুলো বেশ ভালোই আছে। আর নিচে পড়লে আমগুলো একদমই ফেটে যায়। যাই হোক, জামাকাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে। আর এতটা পরিমাণে রোদ্দুর, আমি জানো তো চপ্পল পায়ে দিয়ে আসিনি। আর আমি দাঁড়াতেই পারছি না ছাদে। পা দিতেই পারছি না, এতটা গরম। তো ভাবছি যে কেন যে চপ্পলটা আনলাম না। আর এদিকে দেখো আমগুলো একদমই ফাটেনি। দেখো কত সুন্দর আম। তবে এই আমগুলো একদম মিষ্টি না, একটু হালকা টক আর তার মধ্যে আবার মিষ্টি। খেতে বেশ ভালোও লাগে। আর এদিকে দেখো আমগুলো পেয়ে তো আমি প্রচন্ড খুশি। তবে মনে মনে ভাবছিলাম আমার মেয়ে আমার সঙ্গে থাকলে ও আমগুলো কোড়াতো আর খুব আনন্দ পেত। এমনিতে আদিশ্রী আম পেলে খুব খুশি হয় কিন্তু একটুও খায় না। খেতে একদমই পছন্দ করে না। আর সত্যি বলতে কবে যে আমার মেয়েটা খাবে সেটাই মনে মনে ভাবি। তোমাদের মধ্যে থেকে আমাকে অনেক আগে থেকে কমেন্ট করতে যে দিদিভাই আদিশ্রী কতটা ভালো খায়, আমার বাচ্চা খায় না, ১-১.৫ ঘন্টা ধরে খায়। কিন্তু দেখো সেই পরিস্থিতি আমি পার করে এসেছি যে আমার মেয়ে খুব ভালো খেত। কিন্তু এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তোমাদের মতো আমার হয়েছে। আমার মেয়ে এখন একদম খায় না। আর কি রোগা হয়ে গেছে আমার মেয়েটা। সত্যি বলতে মনের মধ্যে কোনো শান্তিই লাগে না। তো ডক্টর দেখিয়েছি ৩ মাস আগেই। আবার ভাবলাম কি এই শনিবার দিন দেখাবো। কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে ছিল না, সেজন্য আমি আর ডক্টর দেখাইনি। তো তোমাদের দাদাভাই বলল আমি বাড়িতে আসি, তারপর মেয়েকে ডক্টর দেখাবো। তোমাদের দাদাভাই ভোরবেলায় বাড়িতে এসেছে আর এদিকে ঘুমিয়েই যাচ্ছে। কখন থেকে বলছি যে খেয়ে দেয়ে নাও, কিন্তু না, ঘুমিয়েই যাচ্ছে। আমাকে বলল সকালবেলায় যে আমার জন্য ভাত রান্না করো। আমি তো গতকাল রাতের বেলায় খাওয়া দাওয়া তেমন একটা করিনি, সেই জন্য ভাত রান্না করো। তো ভাত রান্না করেছি, এখনো পর্যন্ত খেলো না, একইভাবে ঘুমিয়েই যাচ্ছে। দেখবে রাতের দিকে যদি ঘুম ভালো না হয়, মানে পরিপূর্ণভাবে যদি না হয়, তাহলে সারাদিন ঘুমিয়েও মনে হয় সেই ঘুমের মতো ঘুম আর হয় না। যাই হোক, অনেকগুলো কাজ আমি মিটিয়ে নিয়ে এদিকে আসলাম রান্নাঘরে। আর অনেক সকালেই, মানে প্রথম সকালেই আমি চিয়া সিডটা জলে ভিজিয়ে রেখেছিলাম। তবে এখনো পর্যন্ত খাওয়া হয়নি। আগে জানো তো চিয়া সিড আমি এইভাবে এমনি এমনি খেয়ে নিতাম। কিন্তু আমার অতটা পরিমাণে ভালো লাগতো না, কেমন বমি আসতো খেতে। কিন্তু এখন একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দিই, তাতে খেতে অনেকটাই ভালো লাগে। আর আগের মতো অতটা বমিও আসে না, আর খেতে এখন বেশ ভালো লাগে। তো এদিকে চলে এসেছি এখন রান্নাঘরে। তো ভাবলাম মেয়েকে একটা ডিম সিদ্ধ করে খাওয়াবো। তো তার জন্য রান্নাঘরে এসেই একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমার মেয়েটা তো খেতে চায় না, সেই জন্য ভাবি যে অল্প অল্প খাবার সারাদিনে যদি একটু টুকটুক করে খাওয়ানো যায় তাহলে পেটে অন্তত কিছু হলেও যাবে। সেই জন্য আমি মাঝে মধ্যে ওকে একটু অল্প অল্প করে খাওয়াই। তো ছোট্ট একটা ডিম দেখেছো, এই ডিমটা সেদ্ধ দিয়েছি। এখন ভেবেছি যে আমি খোসাটা ছাড়িয়ে আর একটু হাত দিয়ে মেখে ওকে খাইয়ে দেবো। আগে জানো তো একটা ডিম খেতে ওর ৫ মিনিটও সময় লাগতো না। কিন্তু এখন একটা ডিম খেতে ওর ২০ মিনিট সময় লাগে। ভাবা যায়? মানে এটা ভাবতে গেলেই আমার কান্না পেয়ে যায়। এতটা কষ্ট হয় আমার। মেয়েকে ডিম খাইয়ে দিয়ে এদিকে চলে আসলাম ওকে স্নান করাতে। আর কি বলতো, একটু আগে গিয়েই ওকে স্নান করাতে নিয়ে চলে এসেছি। তো ভাবলাম ওকে স্নান করিয়ে রেখেই তারপর আমি আবার যাব পুজো করতে, মানে ঠাকুর পুজো করতে।
তো ঠাকুর পুজো যদি করতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। সেইজন্য ভাবলাম মেয়েকে আগে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে তারপর আমি যাব পুজো করতে। তো এদিকে আসলাম রান্নাঘরে। তো দেখলাম আমার শাশুড়ি মা রান্না করছে আর জিজ্ঞাসা করলাম যে, "মা কি রান্না করছো?" তো মা বলল কি যে, "এটা দিয়ে রান্না করব।" তো এদিকে মেয়েকে নিয়ে চলে এসেছি এখন রুমে। তো মেয়েকে এখন আমি রেডি করিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখনো ঘুমিয়েই যাচ্ছে। তো সকালের খাবার এখনো পর্যন্ত খায়নি। তো আমি বারবার ডেকেছিলাম তো বলল, "আমার ঘুম পাচ্ছে আগে ঘুমিয়ে নিই। তো তারপর দুপুরবেলায় একবার স্নান করে তারপর দুপুরের খাবার খাবো।" ২ দিন ধরে ওর বাপিকে কাছে পাইনি। আর আমরা নিচের রুমেই ঘুমোতাম। আর নিচের রুমে একটা ফটো আছে আমাদের। তো সেই ফটোটা দেখিয়ে আদিশ্রী আমাকে বারবার বলতো, "মা, বাপি বাড়ি নেই, মা বাপি বাড়ি নেই।" এইভাবেই আমাকে বলতো। তো আমি বলতাম, "হ্যাঁ, তোমার বাপি ঘুরতে গেছে, চলে আসবে।" তো ওর বাপিকে কাছে পেয়ে সত্যি বলতে আমার মেয়ে খুবই খুশি। আর এমনিতেই মেয়ে বাচ্চাদের বাবাদের প্রতি আলাদা একটা টান থাকে, যেটা আমি আমার মেয়েকে দিয়েই বুঝি। এমনকি আমরাও ছোটবেলা থেকেই বা বড়বেলা থেকেই আমরাও দেখেছি আমার বাবা আমাদেরকে খুব ভালোবাসতো, খুবই ভালোবাসতো। তো এদিকে দেখো আমি এখন চলে এসেছি ঠাকুর পুজো করতে। আমাদের বাড়ির এদিকে অনুষ্ঠান হচ্ছে আর কতটা কষ্ট করে যে আমি ভয়েসটা দিচ্ছি সেটাই আমি মনে মনে ভাবছি। তো এদিকে ঠাকুর পুজো হয়ে গেছে, ঠাকুরের চরণে ফুল দিয়ে দিয়েছি। আর দেখো আমাদের ঠাকুর ঘরটা কতটা সুন্দর, ছোট্ট হলেও অনেক সুন্দর। আমি যখন প্রত্যেকদিন এইভাবে ঠাকুর পুজো করি, আদিশ্রী যেদিন বাড়িতে থাকে মানে স্কুলে যেদিন না যায়, ও বাড়িতে থাকলেই এইভাবে কাশি বাজাবে। যাই হোক ঠাকুর পুজো হয়ে গেছে আর এখন রান্নাঘরে গিয়ে দেখলাম শাশুড়ি মার রান্নাও হয়ে গেছে। কি, কি রান্না করেছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমাদের বাড়ির কয়েকটা বাঁধা তরকারি বলতে পারো, যেগুলো আমাদের বাড়িতে সপ্তাহে ১ দিন তো হবেই। এদিকে দেখো উচ্ছে আলুর তরকারি, যেটা সপ্তাহে ১ দিন রান্না হবেই। আর এগুলো আমার শ্বশুরমশাই ঠিক করেন যে কি দিয়ে কি রান্না হবে বা আমার শাশুড়ি মা। তো এদিকে কি রান্না হলো তোমাদের একটু বলি। এখানে উচ্ছে আলুদের তরকারি রয়েছে। সেই সঙ্গে থানকুনি পাতার তরকারি আর হচ্ছে ভেন্ডির তরকারি। আর এদিকে চলে আসলাম আমার মেয়ের খাবার রেডি করতে। তো এদিকে আদিশ্রীর জন্য ভাত নিয়ে নিয়েছি আর সেই সঙ্গে উচ্ছে আলু তরকারি নিয়ে নিয়েছি। তো এদিকে আমার মেয়ের জন্য দেখো পেটির মাছ রেখেছে। এটা হচ্ছে কাতলা মাছ। আর এই টাইপের কাতলা মাছগুলো খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে ১ কেজি ওজনের কাতলাগুলো নিয়ে আসে। এই কাতলাগুলোর গায়ে কি বলতো ফ্যাট একদমই থাকে না, মানে চর্বি থাকে না। আর এদিকে মেয়েকে খাওয়াতে বসেছি। ২ কি ৩ চামচ মতো ও খেয়েছে, তারপর এইভাবে ঘুমিয়ে পড়েছে। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে, সেইজন্য ওর এই অবস্থা। যখন ও ৬টা ৬:৩০ মধ্যে ঘুম থেকে উঠে যায় তখন এইভাবে ঘুমিয়ে পড়ে খাওয়ার সময়। আদিশ্রীকে যখন আমি খাওয়াতে বসেছিলাম তো তখনও ঘুমিয়ে পড়েছিল। তারপর ওকে ডেকে আবার একটু খাইয়ে দিয়েছি। আর এখন ফ্রেশ করে ওকে নিয়ে আসলাম রুমে। ওর বাপি এখনো ঘুমিয়ে রয়েছে, তো বললাম যে, "এখন ওঠো।" আমার মেয়ের আঙুলে একটা আংটি রয়েছে দেখো, পিঙ্ক কালারের। তো আমার মেয়ে এই আংটিটা সবসময় নিয়েই থাকে। ওর কিন্তু সোনার আংটি আছে ২-৩ টে মতো, কিন্তু একদিনও পরেনি। ওর চুড়িটাই পরেনি কোনোদিন। কি বলবো? এটাই হচ্ছে আমার মনের সবথেকে বড় দুঃখ। তো যাই হোক বন্ধুরা, এখন মেয়েকে ঘুম পাড়াবো। আর আজকের ব্লগটি আর বেশি বড় করব না। এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে।